আজকে M4 এ আমরা স্থানাঙ্ক, সরলরেখা আর বৃত্ত এই তিনটা বিষয় নিয়ে কাজ করব। তো অবশ্যই এই তিনটা জিনিসই বইয়ের ভর্তি পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা পুরো ব্যাপারগুলোই যতটুকু পারা যায় কভার করার চেষ্টা করব। ইনফ্যাক্ট জ্যামিতিতে মেইন ব্যাপারটাই হচ্ছে বোঝা। একটা অঙ্ক কিভাবে করতে হয় সেটার চেয়েও খুব ভালো করে জানা দরকার সেন্সটা কি, যে আমি আসলে অঙ্কটা বুঝতে পারছি কিনা। এখানে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তার জন্যই আমরা কিছু ব্যাপারের উপর খুব বেশি জোর দেবো। তো তারপরও আরো কিছু শর্টকাট মেথডও হালকা একটু আলোচনা করার চেষ্টা করা হবে। তো আমরা স্থানাঙ্ক নিয়ে শুরু করি। স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে খুব বেশি ভূমিকা দেওয়ার কিছু নেই। এটাকে আমরা জানি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলে থাকি, রেনে দেকার্তের নাম অনুসারে। তো দেকার্তে যখন স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেন, তিনি আসলে একটা মাছি দেখে এটা তৈরি করেছিলেন, যে একটা মাছি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই মাছিটাকে আমি কিভাবে লোকেট করতে পারি, যে আমি ওই মাছটা এখন কোথায় আছে সেটা কিভাবে বুঝতে পারি। সেটা বোঝার জন্য তিনি চিন্তা করেছিলেন যে ওকে, আমি যদি চিন্তা করি যে সে ওই ঘরের একটা কোণা থেকে এতটুকু দূরে আছে, ডান দিকে এতটুকু দূরে আর উচ্চতা এতটুকু দূরে, এটা বুঝলেই আমরা ঠিকমতো তার অবস্থানটা ফিক্স করে দিতে পারি। তো এটা দিয়েই তার মাথায় ফার্স্ট আইডিয়াটা আসে। তো যাই হোক, আমরা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কিছু চেঞ্জের কথা আমরা অলরেডি জানি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় পরিবর্তন করতে হয়। চেঞ্জটা খুবই সিম্পল। আমরা জানি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা আসলে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি। কি ধরনের? একটা হচ্ছে যে এই অক্ষটা থেকে সেটা কত অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটুকু ইম্পর্টেন্ট, আর এই যে মূল বিন্দুটুকু সেখান থেকে এটা কতটুকু দূরে আছে সেই জিনিসটা আমরা এটা দিয়ে এই পয়েন্টটা ডিনোট করি আর থিটা এটা অনুসারে। তো যখন আর থিটা অনুসারে আমরা ডিনোট করি, এটাকে যদি x y দিয়ে আমরা লিখতে চাই, এই পয়েন্ট একই পয়েন্টটাকে আমরা যদি x y দিয়ে অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় লিখতে চাই, তখন আমরা খেয়াল করি যে এই অংশটুকু হচ্ছে x আর এই যে হাইটটুকু উচ্চতা এটুকু হচ্ছে y। তো এখান থেকে এই ত্রিভুজের থেকে ত্রিকোণমিতি ব্যবহার করলে আমরা দেখতে পাবো x/r, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে cos θ। ওখান থেকে আমরা পাবো x = r cos θ, আর এখান থেকে যেটা দেখা যাবে সেটা হবে y = r sin θ। এর থেকে আমরা চেঞ্জটা বুঝে নিতে পারি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিভাবে রেক্ট্যাঙ্গুলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাওয়া যায়। তো এইটা অনেকের কাছে যদি খুব বেশি কঠিন মনে হয় যে কিভাবে চেঞ্জটা করতে হয়, তাহলে আমরা যে যখন জটিল সংখ্যার মধ্যে কাজ করেছি, জটিল সংখ্যার ভিতরে এই জাতীয় ব্যাপার যেগুলো ছিল 2 + 3i, এই সংখ্যাটাকে যদি বলে মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, তখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে মডুলাস আর আর্গুমেন্ট বের করেছিলাম। আমরা ক্যালকুলাস দিয়ে আমরা মডুলাস বের করার ওখানে অপশনই আছে a b s। f সব যখন 2 + 3i বা 4 + 3i দেই তাহলে সুবিধা হবে। f বা 4 + 3i দিয়ে দিলে ওখানে ক্যালকুলেটর মান দেখাবে 5। এটা হচ্ছে এটার মডুলাস। এবং আমরা যদি আর্গুমেন্ট নিয়ে নিই, তখন একটা অ্যাঙ্গেল আসবে, সাপোজ আমরা এক্সাক্ট খেয়াল করি 57 বা এরকম কিছু একটা মান হয়তো আসবে। তো ইনফ্যাক্ট এইটা দিয়ে এটা ব্যবহার করে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জটা পাওয়া যায় কিভাবে? আমরা এখান থেকে এই যে 4 + 3i, আসলে এটা হচ্ছে 43 পয়েন্ট, সেখান থেকে আমরা যখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যাব তখন জাস্ট মডুলাস এবং আর্গুমেন্টটা নেব, অর্থাৎ থাকবে 5,57 ডিগ্রি। তার মানে হচ্ছে যে আমরা সরাসরি এই জটিল সংখ্যার ধারণা ব্যবহার করে এই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় চেঞ্জগুলো করে দিতে পারি। এবং ওখানে অবশ্যই চেঞ্জের সময় ডিগ্রি যেটা, মানে এই অ্যাঙ্গেল যেটা, সেটা দিকে খেয়াল রাখতে হবে সেটা রেডিয়ানে আছে নাকি ডিগ্রিতে আছে। আমাদের ক্যালকুলেটরটা কোন মোডে সেট করা আছে এটা খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাব। এগুলো খুব পুরনো জিনিস, যেগুলো খুব বেশি দরকার হবে আমরা সেই ধরনের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, তার আগে একটু বলে ফেলি যে আমার খুব প্রিয় কিছু ব্যাপার আছে এখানে, যেমন মধ্যবিন্দু বের করা। মধ্যবিন্দু বের করতে আমরা অলরেডি সবাই জানি বোধহয়, এই যে 1 2, এবং আমি যদি বলি এখানে একটা পয়েন্ট আছে 5 6, এর মধ্যবিন্দুটা কত হবে? তো মধ্যবিন্দু বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই। 1 আর 5 6, অর্ধেক করলে 3, 2 আর 6 8, অর্ধেক করলে 4। এটি হচ্ছে মধ্যবিন্দু। এখন যদি এরকম দেওয়া থাকে যে এখানে দেওয়া আছে 2 5 আর এই পয়েন্টটা হচ্ছে 7 9, আমাকে বললো যে ওই মাথায় যেটা আছে সেটা কত হবে, অর্থাৎ
এই দুটো পয়েন্টের মধ্যবিন্দু এটা, তাহলে ওই প্রান্তেরটা কত হবে এটা এমনি বের করে ফেলা যায়। যদি আমরা ab ধরে নিই a + 2/2 7 বা মনে মনে হিসাব করে বের করে ফেলা যায়। তো আমরা এটাকে আরো দ্রুত চিন্তা করতে পারি এইভাবে যে এখানে আসলে কি হচ্ছে। এখানে আসলে যেটা হচ্ছে যে এখান থেকে এখানে যে পরিমাণে চেঞ্জ হবে এখান থেকে এখানে আসলে একই চেঞ্জ হবে, কারণ এটা ঠিক মধ্যে অবস্থিত। সুতরাং আমরা আসলে এমনি বলে দিতে পারি যে 2 থেকে 7 এখানে চেঞ্জটা কি হয়েছে, 2 থেকে 7 হওয়া মানে 5 বেড়েছে, আমরা আরো 5 বাড়াবো, কত হবে 12। 5 থেকে 9 হওয়া মানে কি, কত বেড়েছে, মোট 4 বেড়েছে, আমরা আরো 4 বাড়াবো, এটা হবে 13। সিম্পল কথা, যা ঘটেছে আবার ঘটাও। এই আইডিয়াটা এখানে অনেক ভালো কাজ করে, যা ঘটেছে আবার ঘটাও। আচ্ছা এটা একটা আইডিয়া। আবার আমাদেরকে মাঝে মাঝে বলে যে সমদ্বিখণ্ডন বিন্দু বের করো। এই জায়গাগুলোতে এমনি এমনি করার চেয়ে অঙ্কটা সেন্স করে করাটা অনেক বেশি সুন্দর। কি রকম, আমরা অনুপাতের ফর্মুলা অলরেডি সবাই জানি যে এই দুই ধরনের অনুপাত নিয়ে আমরা কাজ করেছি, অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। ইনফ্যাক্ট অন্তর্বিভক্তিটা বেশি প্রয়োজন হয়। তো অন্তর্বিভক্তির সময় আমরা যেটা দেখেছি সেটা এরকম ছিল যে একটা পয়েন্ট দেওয়া আছে 1 2 আর একটা পয়েন্ট সাপোজ দেওয়া আছে 5 6। আমরা বললাম মাঝখানে এমন একজন পয়েন্ট আছেন সি, এটা এ এটা বি ধরে নিই, মাঝখানে এমন একজন পয়েন্ট আছেন সি যেই সিটা এটাকে হয়তো 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তখন আমরা চাই সি বিন্দুর অবস্থানটা কত, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি, m1 x1 একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা দিয়ে। তো সেই ফর্মুলাটা কি রকম, আসলে ফর্মুলা ছিল এমন যে 3 আর 1 আছে, 3 আর 1 নিচে 3 + 1 3 + 1 লিখে দিই। আমি এইভাবে মনে রাখতে আমার অনেক সুবিধা হয়, আমি এইভাবে সরাসরি লিখি, তাহলে অনেক দ্রুত করা যায়, মাথার মধ্যে হিসাবটা কম করতে হয়। আমি আগেই জানি যে অনুপাত আছে 3 আর এর পাশে 1, সো 3 + 1 3 + 1। আমি উপরেও তাই লিখি 3 একটু দূরে +1 3 একটু দূরে +1। আমার 3 আর 1 দিয়ে অর্ধেক অংশ লেখা শেষ। আর দরকার সামান্য কিছু অংশ, এই যে এইগুলো যেগুলো বাদ পড়ে গেছে। এখন আমাকে মনে রাখতে হবে উদরপিণ্ডি বুদরঘাড়ে, মানে কি এই যে 3 আছে এই 3টা দিয়ে পড়বে ওই বুদরঘাড়ে, এই উদরপিণ্ডি বুদরঘাড়ে। তার মানে 3 এর সাথে গুণ হবে 5 ওই পাশেরটা, আর এই 1 এর সাথে গুণ হবে এইটা, মানে শুধু উদরপিণ্ডি বুদরঘাড়ে না, উদরপিণ্ডি আবার উদরঘাড়ে। তার মানে এই 1 দিয়ে পড়বে 1 এর সাথে। আবার যখন কোটি নিয়ে কাজ করব তখন 3 করবে 6 এর সাথে, আর এই পাশে 1 দিয়ে পড়বে 2 এর সাথে। তো এভাবে আমরা বের করে ফেলতে পারি। এগুলো যখন আমার দরকার হয় তার চেয়ে বেশি দরকার হয় সমদ্বিখণ্ডন বিন্দু বের করা। সমদ্বিখণ্ডন বিন্দু বের করার সময় আমরা যেটা করি সেটা একটু খেয়াল করি। সমদ্বিখণ্ডন বিন্দু বের করার সময় ধরা যাক একটা পয়েন্ট দেওয়া আছে 1 2 এবং আরেকটা পয়েন্ট হতে দেওয়া আছে 7 11। এই অবস্থা আমাদেরকে বললো সমদ্বিখণ্ডন বিন্দুগুলো বের করো। তো এখানে সমদ্বিখণ্ডন বিন্দু থাকবে দুইটা, সেই দুইটা বিন্দু কি অনুপাতে থাকবে, 2:1 অনুপাতে একটা, আর একটা 1:2 অনুপাতে। আমি এটা বলতে চাই না, আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু খেয়াল করতে চাই। সেটা কি, 1:2 বা 2:1 অনুপাতে দিলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে, বাট জিনিসটাকে এইভাবে চিন্তা করার আসলে দরকারই নেই। মানে আমরা অনুপাতে যখন চিন্তা করছি তখন খুব ইজিলি চিন্তা করা যায় কিভাবে, এটা সমদ্বিখণ্ডন বিন্দু, তার মানে এই পুরো জায়গাগুলা একই রকম ভাবে সমান 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 ভাবে এখান থেকে এখানে মুভ করবে। মানেটা কি, 1 থেকে 7 এই চেঞ্জটা কতটুকু চেঞ্জ হয়েছে, মোট 6। 1 থেকে 7 হওয়া মানে 6 বেড়েছে। তো 3 ভাগ করে করে যদি বাড়ে তাহলে প্রত্যেক ভাগে কত করে করে বাড়বে, জাস্ট 2 করে করে বাড়বে। তাহলে 1 থেকে যদি 2 বাড়ে তাহলে 1 থেকে প্রথমে হবে 3, আরো 2 বাড়লে এটা হবে জাস্ট 5। আমরা অলরেডি প্রথম ভুজগুলো পেয়ে গেছি। এখন 2 থেকে 11 হওয়া, 2 থেকে 11 হওয়া কত বেড়েছে, মোট 9 বেড়েছে। তো 3 ভাগে যদি 9 বাড়ে তাহলে প্রত্যেক ভাগে কত করে বাড়বে, জাস্ট 3 3 করে করে বাড়বে। তাহলে 2 থেকে আরো 3 বাড়লে হবে এটা 5, আরো 3 বাড়লে এটা 8। অলরেডি আমরা আমাদের সবগুলো পয়েন্ট পেয়ে গেছি। এর জন্য আমাদের কোনো ফর্মুলা শিখতে হবে না, কিছু করতে হবে না। এই সেন্সটা আসলে বেশি দরকার যে আমরা আসলে কি করছি। এই চেঞ্জগুলো যদি সেন্স থাকে তাহলে চলবে। ইনফ্যাক্ট এই সেন্সটা থাকলে আমাদের এই যে 3 ভাগ কেন, আমরা যদি 100 ভাগ বলে তাহলে আসলে কোনো ব্যাপার না, কতটুকু করে করে বাড়ছে এই আইডিয়াটা করলেই হয়, আসলে আর কিছু লাগে না। আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম। এখন যা ঘটেছে আবার ঘটাও, এটা নিয়ে একটু আগে বলছিলাম, সেটার আর একটা ব্যবহার একটু বলে ফেলি। যদি কখনো এরকম কিছু দেওয়া থাকে যে একটা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, বলা হলো যে এই যে পয়েন্টটা এটা 1 2, এটা হয়তো 7 9, এটা 11 4, আয়তাকার না হয়, আয়তাকার হবে না আসলে, আচ্ছা 11 13। এটা একটা সামান্তরিক, দেখতে সামান্তরিক মনে হচ্ছে না, আমি দুঃখিত। এই সামান্তরিকটা এই যে কোণাটা আর একটা চতুর্থ বিন্দু, এই বিন্দুটা কত হবে,
এটা বের করার সময় আমরা আমাদের একটু আগে যেটা করেছিলাম, যা ঘটেছে আবার ঘটাও, এটা অ্যাপ্লাই করে করে ফেলতে পারি। কেমন করে আমরা দেখি আসলে চেঞ্জটা কেমন হচ্ছে। মেইন ব্যাপারটা হচ্ছে কতটুকু চেঞ্জ হয়। কিরকম, এই যে 7 থেকে 11 হওয়া, এর মানে কি 7 থেকে 11 মানে 4 বেড়েছে, আমরা এখানেও একই রকম চেঞ্জ করব, ওখানে যে চেঞ্জ হয়েছে এখানে একই চেঞ্জ করব। তাহলে 7 থেকে 11 হওয়া মানে 4 বেড়েছে, 1 থেকে আরো 4 বাড়লে এটা হবে 5। 9 থেকে 13 হওয়া মানে কি, এটাও 4 বেড়েছে, তাহলে 2 থেকে আরো 4 বাড়লে এটা হবে 6। সো আমরা আসলে পেয়ে গেছি যে আমাদের ওই পয়েন্টটা কত। এখন আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম। কিরকম করে আমরা এভাবে চিন্তা করতে পারতাম যে আচ্ছা 7 থেকে 1 হওয়া এটা মানে কি আসলে, মানে 6 কমে গেছে। ওকে, এখান থেকে আমি 6 কমাই, 6 কমালেও আমি পাবো 5। 9 থেকে 2 হওয়া এটা মানে কি 7 কমে যাওয়া, আমরা 13 থেকে 7 কমালে পাবো 6। আমরা আবারও 5 6 সেই একই বিন্দু পেয়েছি। অবশ্যই আমি যেভাবে করি না কেন সবসময় একই রেজাল্ট পাবো। এই জিনিসটাকে আমি আরো একভাবে দেখাতে চাই। ইনফ্যাক্ট একই জিনিসকে আমি যতটা অ্যাঙ্গেলে দেখাবো তত বেশি জিনিসগুলো মাথার মধ্যে ভালো করে থাকবে। আমি একই জিনিসকে অনেক অনেক ভাবে চিন্তা করতে পারি। যেমন এটাকে আরেকটা সুন্দর উপায়ে চিন্তা করা যায়। কিভাবে চিন্তা করা যায়, ধরা যাক এটাকে আমি বললাম x y। আমরা পরীক্ষায় যেভাবে করে আসছি এই অঙ্কগুলো, সেগুলো কিভাবে করেছিলাম আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমবিভক্ত করে, মানে দুই খণ্ডের সমান দুই জোড়া বিভাগ করে। এখন এই জায়গায় তাহলে এই দুটার যে মধ্যবিন্দু হবে, এদের মধ্যবিন্দু সেম হবে। এই কর্ণের দুই প্রান্তের মধ্যবিন্দু যা, ওই কর্ণের দুই প্রান্তের মধ্যবিন্দু একই ব্যক্তি হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে এদের মধ্যবিন্দুটা আগে বের করে নিই, 1 11। তাহলে এই পয়েন্টটা কত আসবে, এই পয়েন্টটা হবে 1 আর 11 12, অর্ধেক করলে 6, 2 আর 13। মানে আমরা এভাবে বলতে পারি আসলে x + 7/2 এটা সমান সমান 1 + 11/2, x + 7/2 1 + 11/2, এবং 2 + 13/2 এটা সমান সমান y + 9/2। এখান থেকে x এবং y এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমি এটা বলতে চাই যে এখানে ভালো করে আমরা খেয়াল করি, এই দুই এর অংশগুলো আমরা যদি বাদ দিয়ে চিন্তা করি তাহলে বলতে পারি জাস্ট x + 7 এটা = 1 + 11, আর এখান থেকে বলতে পারি 2 + 13 = y + 9। এটার সেন্সটা কি হলো সেটা ভালো করে দেখি। x + 7 তার মানে কি এই দুইটার যোগফল যা হবে, এই দুই কোণার যোগফল যা 1 + 11, এই দুই কোণার যোগফল তাই হবে। এখন এই দুই কোণার যোগফল কত, 12। তাহলে এই সাথে সাথে কত লাগালে 12 হয়, 5। এখানে জাস্ট 5 হবে। এবং একই কথা এদের জন্য সত্যি, এই কোটির জন্য 2 + 13 মানে কত, 15। 9 এর সাথে আর কত হলে 15 হয়, 6 হলে। আমরা আবার সেই 5 6 একই পয়েন্টে পেয়েছি। তো এটা ছিল যা ঘটেছে আবার ঘটাও, তার দিয়ে আরেকটা কাজ। তো এখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্তের অনেক জিনিস আছে, আমরা সেগুলো একটু দেখবো। যেমন এরকম একটা প্রবলেম আমাদের থাকে যে একটা সরলরেখার সমীকরণ অলরেডি দেওয়া আছে। ধরা যাক এটা একটা সরলরেখা, আর তার দুই পাশে দুইটা বিন্দু দেওয়া আছে। শুধু বলা হলো যে 2x + 5y = 7। এই সরলরেখা সরলরেখাটি থ্রি 5 ও 7 9 এর সংযোগ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে। এখানে খুবই ঝামেলার একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি যে কেমন বিভক্ত তা কিন্তু অলরেডি এখানে বলা নেই, অর্থাৎ এটা অন্তর্বিভক্ত হতে পারে, বহির্বিভক্ত হতে পারে। আচ্ছা, সেই অবস্থায় সোজা যেটা নিয়ম, আগে নিয়মটা বলি যে কি করতে হয়, তারপরে আমি বোঝাবো কি করতে হয় সেটা। আচ্ছা, নিয়মটা হচ্ছে যে ওকে আমরা যেটা করব, এই 3 5 এর আগে এটাকে সুন্দর করে লিখব। কিভাবে, 2x + 5y - 7 = 0। এবারে আমরা এই বিন্দুগুলোকে এটার বাম পক্ষে বসিয়ে দেব। কিভাবে বসাবো, আমরা 3 5 যদি এখানে x আর y এর বদলে বসাই তাহলে কি পাওয়া যায়, আগে লিখে ফেলি আমরা নির্ণয় অনুপাত। 3 5 কে এখানে বসাও, বসালে আসবে
2 into 3 plus 5 into 5 minus 7 7 9 কে এখানে বসাও বসালে আসবে 2 into 7 plus 5 into 9 minus 7 কত আসে 3 দুগুণে 6 আর 25 এ 31 minus 7 14 আর 45 এ 24 বাই 12 4 দিয়ে গেলে 6 বাই 13 আচ্ছা এই অবস্থায় আমরা বলবো যে এরা বহির্বিভক্ত করে কেন এই ব্যাপারটা এখন আমরা একটু বুঝতে চাই যে কেন এইভাবে সরাসরি এখানে বসিয়ে দিলেই হয়ে যায় আর কেনই বা আমরা এরকম অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ডিসিশনটা নিচ্ছি এখান থেকে আচ্ছা বহির্বিভক্ত কখন বলবো যদি চিহ্নটা প্লাস থাকে চিহ্ন যদি প্লাস থাকলে বহির্বিভক্ত এবং চিহ্নটা মাইনাস থাকলে আমরা তখন বলি অন্তর্বিভক্ত তার কারণটা আসলে কি কারণটা ব্যাপার এরকম যে ওকে ধরা যাক আমাদের যে সরলরেখাটা ছিল সেটা এই আকৃতি ax + by + c = 0 আমরা ওটা জেনারেলাইজ করে নিলাম এরকম একটা সরলরেখা যার নাম হচ্ছে ax + by + c = 0 আর দুটো পয়েন্ট আমাদের কাছে ছিল সেই পয়েন্ট দুটো হচ্ছে x1 y1 এবং x2 y2 আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এই অনুপাতটুকু কত a ধরা যাক এই পয়েন্টটা c এটা b আমাদের টার্গেট হচ্ছে ac / cb এটা ইকুয়াল টু হোয়াট এই জিনিসটা বের করাটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা টার্গেট তখন আমরা যেটা খেয়াল করতে পারি যে ওকে আমি যদি a থেকে এখানটা লম্ব টেনে নিই লম্ব টানলে এটা নাম দিলাম ধরা যাক d এটা নাম দিলাম e তখন এই দুইটা ত্রিভুজে তারা সদৃশ মানে ত্রিভুজ ফলে এখান থেকে আমরা বলতে পারি AD / BE = AC / BC অর্থাৎ AC / BC যেটা সেটা হচ্ছে এই দুইটা লম্বের অনুপাতের সমান তার মানে এখন আমার কাজ কিন্তু আর এই দুইটার বের করা না আমার কাজ হচ্ছে এখন এখান থেকে এটা লম্ব দূরত্ব বের করা আর এখান থেকে এটা লম্ব দূরত্ব বের করা AD / BE এটা বের করলে আমি AC / BC এর মানটা আসলে পেয়ে যাব এখন AD / BE AD এর মানটা কি রকম আমরা জানি যে একটা পয়েন্ট থেকে এই রেখার উপরে যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে এরকম AX1 + BY1 + C মানে x এর বদলে x1 y এর বদলে y1 বসালাম √a² + b² আর এখানে থাকবে ax2 + by2 + c √a² + b² আমরা খেয়াল করি a² b² দুই জায়গাতে একই জিনিস আছে সুতরাং এই দুটো পার্থক্য কেটে যাবে এই দুটো কেটে যাওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে x1 y1 এই ইকুয়েশনে বসালে যেটা থাকে সেটা আর নিচে x2 y2 সেটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই যেটা থাকে সেই জিনিসটা আমি শেষ পর্যন্ত পাচ্ছি তার মানে কি ax1 + by1 + c এবং এখানে থাকবে ax2 + by2 + c কিন্তু এখন ব্যাপার হচ্ছে চিহ্নের ব্যাপার যখনই আমরা কোনো লম্ব দূরত্ব বের করি এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে একটা বিন্দুকে একটা সরলরেখার উপরে যদি বসানো যায় একটা বিন্দুকে যদি একটা সরলরেখার সমীকরণে বসানো যায় তখন তিন রকম কাহিনী হতে পারে কি কি কাহিনী হতে পারে একটা হচ্ছে সেই পুরো জিনিসটার মান 0 হতে পারে আবার বলছি আমি যদি এরকম একটা ইকুয়েশনে একটা বিন্দুকে বসানো যায় যেমন 2x + 5y - 7 = 0 এইখানে আমি যদি 2 5 বা এরকম কোনো বিন্দু বসাই এমন একটা বিন্দু হয়তো বসালাম ওকে 1 1 বসালে এটার মানটা কত আসে 2 1 এ 2 5 1 এ 5 2 আর 5 এ 7 - 7 = 0 দুই পাশে মিলে যাচ্ছে সেই অবস্থায় আমরা বলি 1 1 পয়েন্টটা এই সরলরেখার উপরে অবস্থিত এরপরে ধরা যাক আমরা দিলাম 2 3 এরকম একটা পয়েন্ট 2 3 বসালে যেটা আসে 2 দুগুণে 4 আর 3 5 এ 15 4 আর 15 19 - 7 এটার মান আসে 12 যেটা 0 থেকে বড় তখন আমরা বলি যে না 2 3 পয়েন্টটা এর উপর অবস্থিত না এবার আমরা আরেকটা পয়েন্ট একটু চিন্তা করি 0 1 0 1 পয়েন্টটা যখন তুমি এখানে বসাবা তখন এখানে খেয়াল করো যে 2 * 0 তার মানে 0 আসবে 5 * 1 তার মানে আসবে 5 5 থেকে 7 বাদ দিলে -2 একবার আমি পাচ্ছি 0 একবার +12 একবার -2 এগুলো অর্থ বহন করে কি কি অর্থ বহন করে যে কোনো একটা সরলরেখা পুরো গ্রাফ পেপারকে মোট তিনটা ভাগে ভাগ করে একটা হচ্ছে সরলরেখার উপরে
একটা সরলরেখা এই পাশে আর একটা সরলরেখা আরেকটা পাশে, দুইটা পাশ এবং সরলরেখা ঠিক করব। তো সেই সময়ে সরলরেখা বরাবর যে পয়েন্টগুলো থাকবে সেগুলোতে আমি যদি বসালে আমি মান পাবো 0, এবং কোন পাশে যে প্লাস হবে আর কোন পাশে মাইনাস হবে সেটা আমরা আসলে জানি না। তবে যে কোনো এক পাশে সবগুলো বিন্দুই প্লাস দেয়, যে কোনো এক পাশে সবগুলো বিন্দুই মাইনাস দেয়। অর্থাৎ ধরা যাক আমরা আরেকটা পয়েন্ট নিলাম এখন 5 6 নিলে এখন যেটা পাওয়া গেল 5 6 নিলে 5 2 10 আর 5 6 30, 10 আর 30 এ 40, 40 থেকে 7 বাদ দিলে 33। আমরা খেয়াল করি এটাও প্লাস এটাও প্লাস, তখন আমরা এই ডিসিশনটাই নিতে পারি যে ওকে 2 3 এবং 5 6 এরা একই পাশে অবস্থিত। আবার বলছি আমি, তখন আমরা জাস্ট এই ডিসিশনটুকু নিতে পারি যে এরা দুইজন একই দিকে অবস্থিত। তখন আমরা চিন্তা করি যে আমি যখন সরলরেখা এই পয়েন্ট দুটাকে বসানোর পরে দেখলাম এইটাও যে চিহ্ন আসে এটাও একই চিহ্ন আসে, তখন চিহ্ন কাটাকাটি হয়ে শেষ পর্যন্ত পজিটিভ একটা ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ তখন আমরা বুঝতে পারি যে তারা দুইটাই সরলরেখাটার একই পাশে অবস্থিত। এখন একই পাশে যদি অবস্থিত হয় সেই অনুপাতটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে? এটা অবশ্যই বহির্বিভক্ত হবে, কারণ এটা বাইরের দিকে আছে। এই সরলরেখা তখন ওই যে রেখাংশ তাদের ওই যে দুইটা পয়েন্টের বর্ধিতাংশ তাকে কাট করবে। তখন আমরা বলতে পারি যে ওকে এটা এদের সংযোগ রেখাংশকে বহির্বিভক্ত করে। আর যদি এমন হতো যে ওকে একটা পয়েন্ট হচ্ছে 2 3 আর একটা পয়েন্ট 0 1, তখন আমরা দেখছি 2 3 বসালে পাওয়া যায় 12, 0 1 বসালে পাওয়া যায় -2। তার মানে এরা দুইজন এই সরলরেখাটা দুইটা বিপরীত পাশে অবস্থিত। যখনই বিপরীত পাশে অবস্থিত হয় তখনই সেই বিভক্তটা কেমন বিভক্ত হবে? সেটা হবে অন্তর্বিভক্ত। অর্থাৎ আমরা জাস্ট মান দুটো বসেই বুঝে যেতে পারি যে সেটা অন্তর্বিভক্ত হবে নাকি বহির্বিভক্ত হবে এবং কি অনুপাতে অন্তর্বিভক্ত হবে কিংবা বহির্বিভক্ত হবে। আচ্ছা, এবারে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে আমরা ইনফ্যাক্ট এই চ্যাপ্টারে আর খুব বেশিক্ষণ থাকবো না। এই চ্যাপ্টার থেকে না থেকে আর একটা জাস্ট ছোট জিনিস দেখে ফেলি। এই জিনিসটাকেই আমরা আরো দ্রুত করতে পারি এইভাবে। ধরা যাক বললো যে একটা পয়েন্ট আছে -2 3, এরকম অঙ্ক বইতে প্রায় আছে। আর একটা পয়েন্ট হলো 5 -4। আমি বললাম যে এই এ বি কে অক্ষদ্বয় কি অনুপাতে অন্তর্ভুক্ত করে? ধরা যাক আমরা দেখতেই পাচ্ছি এটা অন্তর্ভুক্ত করে, তখন আসলে আগের অঙ্কটার মতো করেই আমরা করতে পারি। তখন আমাদের কাছে যে ইকুয়েশন গুলো আছে সেগুলো হচ্ছে এমন একটা সরলরেখা, অর্থাৎ এই সরলরেখাটা কি অনুপাতে অন্তর্ভুক্ত করে? এই সরলরেখার ইকুয়েশন হচ্ছে y 0 এবং এই যে সরলরেখাটা সেটা হচ্ছে এই সরলরেখাটা সেটা হলো x 0। আমরা এখান থেকে আইডিয়া করতে পারি যে সরলরেখা এই অক্ষ দুইটা এদেরকে কি অনুপাতে অন্তর্ভুক্ত করে। এবং সেই জায়গায় খুব ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে আসলে যখন y 0 বসাচ্ছি তখন আসলে আমাদের y এর ভ্যালুগুলো নিতে হচ্ছে। মানে কি y এর ভ্যালুগুলো মানে কি? y এর ভ্যালুগুলো মানে হচ্ছে 3 এবং -4। y 0 আমরা y অক্ষটা দুঃখিত এটা হচ্ছে x 0, এটা হচ্ছে y 0। অর্থাৎ আমরা যখন y অক্ষটা নিয়ে কাজ করছি তখন আসলে আমাদেরকে জাস্ট ভুজের মানগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। অর্থাৎ ab কে y অক্ষ কি অনুপাতে অন্তর্ভুক্ত করে? -2/5, তার মানে 2/5 অনুপাতে অন্তর্ভুক্ত করে। যেহেতু মাইনাস পেয়েছি আমরা -2 আছে এখানে, আমরা এখানে লেখার সময় মাইনাস লিখবো না, 2/5 অনুপাতে বলবো বা 2:5 অনুপাতে অন্তর্ভুক্ত করে এটা বলে দেব। যেহেতু নেগেটিভ আছে এখান থেকে আমরা ডিসিশন নিলাম যে সেটা অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা x অক্ষ নিয়ে যখন চিন্তা করব তখন তার ইকুয়েশন হচ্ছে y 0, অর্থাৎ সেখানে শুধুমাত্র y টা নিয়ে চিন্তা করতে হবে। y মানে কি? শুধু কোটি। তখন কি অনুপাতে হবে? 3/4 বা 3:4 অনুপাতে অন্তর্ভুক্ত করে। যেহেতু মাইনাস আছে এখানে 3/-4, মাইনাস হওয়া মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। সুতরাং 3:4 অনুপাতে এই x অক্ষটা ab কে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, আমরা এখানে আর থাকবো না, আমরা এখন একটু আগাতে চাই। আগে লাস্ট আমরা একটু বলবো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত কিছু বিষয়। ছোটবেলায় আমি যখন চিন্তা করতাম আমার নির্ণায়ক নিয়ে কাজ করতে খুব অসুবিধা ফিল হতো। মানে ধরা যাক দেওয়া আছে 1 2 -3 4 7 9,
বললো যে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো আমরা জানি এইটার ক্ষেত্রফল কত হয়, হাফ 1 2 1 -3 4 1 7 9 1। আমার যেটা হয় এই নির্ণায়ক কাজ করতে গেলে বারবার মাঝখানে ভুল হয়, অনেকগুলো ক্যালকুলেশন করতে। এই কারণে আমি যেটা করলাম, মনে করলাম যে যদি এমন কিছু বের করা যেত যে এরকম কোনো রকম নির্ণায়ক কিছু লাগবে না, ধুম করে আমি বলে দিতে পারবো যে ক্ষেত্রফলটা কত হবে, তাহলে অনেক ভালো হতো। তো তখন আমি বের করলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ডিসুম পদ্ধতি। আমি তোমাদেরকে সেই ডিসুম পদ্ধতিতে একটু শিখিয়ে দিই। ত্রিভুজের ক্ষেত্রফলের ডিসুম পদ্ধতি। ডিসুম পদ্ধতির কাজ কি? কাজ হচ্ছে ডিসুম করা। কিভাবে ডিসুম করতে হবে? প্রথম যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি 1 2, আমি তাকে বললাম ডিসুম করে বললাম যে বাবা আজ থেকে তোমার নাম 0 0, তোমার কোনো ওদের আপত্তি আমরা মেনে নেব না। ও যদিও 1 2 ছিল, আমরা তাকে জোর করে 0 0 বানিয়ে দিলাম। এবং তারপরে যেটা করলাম, তোমাকে যেভাবে 0 0 বানানো হয়েছে সেই একই ঘুষি সবাইকে দেবো আমি। মানে কি? মানে হচ্ছে 1 থেকে 0 বানাতে গেলে আমাকে কি করতে হয়েছে? 1 কমাতে হয়েছে। আমি এইদের সবাইকে, যে সামনে যেগুলো আছে সবগুলো ঘুষ থেকে 1 করে কমাই নেব। তার মানে এটা হবে -4, ওইটা হবে 6। আর 2 থেকে 0 বানাতে কি করতে হয়েছে? কোটিতে 2 কমাতে হয়েছে। আমি এদের থেকে 2 করে কমাবো। 4 থেকে 2 কমালে 2, 9 থেকে 2 কমালে 7। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে বাইরে ভিতরে ভিতরে, একদম বাইরের যে দুজন আছে তাদেরকে গুণ করে দাও -28, আর ভিতরে ভিতরে মাইনাস, বাইরের দুইটা মাইনাস ভিতরে দুইটা, বাইরের দুইটা গুণ করলে -28 মাইনাস ভিতরে দুইটা গুণ করলে -12, তাকে অর্ধেক করো। মানে হচ্ছে -28 -12 কত হয়? 40 -20, সুতরাং ক্ষেত্রফল হবে আসলে 20। আর মাইনাস চিহ্নটা কি নির্দেশ করে? মাইনাস চিহ্নটা নির্দেশ করে যে এই যে সিরিয়ালটা আমরা নিয়েছি সেই সিরিয়ালটায় আমরা আসলে ঘড়ির কাঁটার দিকে নিয়েছি তিনটা বিন্দুকে। এই 1 2 -3 4 7 9 এই পয়েন্টগুলোকে যদি আঁকা যায় আমরা দেখব যে এইভাবে আমরা যদি ধরি দেখব ঘড়ির কাঁটার দিকে এসেছে। দিকে আসলে নেগেটিভ আসে, যদি বিপরীতে হয় তখন পজিটিভ আসে। তো এই ছিল ডিসুম পদ্ধতি। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেতে চাই, সেটা হচ্ছে সরলরেখা। সরলরেখার চ্যাপ্টারে যখন আমরা ঢুকবো তখনই কিছু বিষয় খুব ভালো করে জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ঢাল। এটা সারা জীবনের জন্য জানার জিনিস এবং সেন্স করার জিনিস। স্লোপ, একটা সরলরেখার ঢাল এটা আসলে কি মিন করে? একটা সরলরেখার সমীকরণ এটা আসলে কি মিন করে? যেরকম করে আমরা লিখলাম x + by + c = 0, বা লিখলাম একটা সমীকরণ হয়ে গেল সরলরেখা। কেন এটা সরলরেখা হলো? তার কারণটা কি আসলে? কারণ হচ্ছে এরকম যে ওকে আমি যখন এরকম কিছুটা লিখছি আমি আসলে কিছু সম্পর্ক তৈরি করছি। এটা একটা সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? ভুজ আর কোটির মধ্যে সম্পর্ক। এটা বলতে বোঝায় পৃথিবীর এমন সমস্ত বিন্দু যাদের ভুজ আর কোটি যোগ করলে 5 হয়। ভুজ আর কোটি যোগ করলে 5 হয়। এরকম সমস্ত বিন্দু কি কি আছে? এরকম বিন্দু আছে ওকে 1 4 1 আর 4 যোগ করলে 5 হয়। এমন বিন্দু হতে পারে -1 6 এই দুটো যোগ করলে 5 হয়, 0 5 এই দুটো যোগ করলে 5 হয়, 5 0। এরকম বিন্দু পৃথিবীতে কতগুলো আছে? কোটি 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 অসীম সংখ্যক এরকম বিন্দু আছে। এই যে অসীম সংখ্যক বিন্দু, এদের সবাইকে যদি আমি একটার পর একটা যদি বসাতে থাকি, এদেরকে বসাতে আমি কি ভাই খেয়াল করি? একটা হচ্ছে 0 5 পয়েন্টটা কোথায় হবে? 0 5 1 4 এখানে, -1 6 এটা কোথায়? এরকম জায়গায়, 5 0 এরকম। আমি যদি একটার পর একটা এরকম সমস্ত বিন্দু বসাতে থাকি, আমি লক্ষ্য করব যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে একটা সরলরেখা। অর্থাৎ এরকম সমস্ত বিন্দু মিলেই একটা সরলরেখা তৈরি করতেছে এবং এই এতগুলো বিন্দুর একটা সেট হচ্ছে একটা সরলরেখা। তো যাই হোক, আমরা এখন এই যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখার প্রায় আমাদেরকে ঢাল ব্যাপারটা জানতে হয়। এবং ঢালের সংজ্ঞা আমরা কিভাবে দিই? ঢালের সংজ্ঞা হচ্ছে এই যে ওকে একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মানকে বলে ঢাল। এটা হচ্ছে ঢালের সেই সংজ্ঞা, যে সংজ্ঞাটা তোমরা শুধু জেনে এসেছো, কিছুই বুঝে নাই। এই সংজ্ঞা দিলে কিছু বোঝাও যায় না। তাহলে আসলে ঢাল জিনিসটা কি আমরা সেটা বুঝতে চাই। ঢাল মানে কি? ওকে, ঢাল মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে তরবারির আঘাত থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে ঢাল বলে। আচ্ছা, তো এখন এই যে ঢাল মানে একটা সরলরেখা কতটুকু ঢাল সেটা আমরা কিভাবে সেন্স করি, কিভাবে গেস করি এবং এটা আসলে কি মিন করে সেটা বলি। আগে আমরা কিচ্ছু জানা ছাড়া একটু বলে ফেলি, ঢাল আসলে নির্ণয় করে একটা সরলরেখার চেঞ্জ কিরকম। মানে কি? একটা সরলরেখা কত দ্রুত উপরে উঠছে বা কত দ্রুত নিচে নামছে, রেট অফ চেঞ্জ, তার পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে সেটা কার সাথে? এক্স এর পরিবর্তনের সাথে সাথে ওয়াই কত দ্রুত চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ঢাল। কিরকম?
এটা বাদ দিয়ে আমরা ধরা যাক কিছুই জানি না, আমরা এরকম ঢালটা নিয়ে কোনো কিছু কোনোদিন শিখি নাই, আমরা এমনি এমনি দেখার চেষ্টা করি যে ওকে ধরা যাক একটা প্লেন এইভাবে আকাশে উঠছে, এইটা হচ্ছে প্লেনের গতিপথটা, আর একটা প্লেন আছে সেই প্লেনটা এইভাবে আকাশে উঠছে। তুমি তোমার নিজের সেন্স থেকে চিন্তা করো কোনটা দ্রুত আকাশে উঠছে, উপরেরটা নাকি নিচেরটা? অবশ্যই নিচেরটা। নিচেরটা একদম খারাপ আকাশে উঠে যাচ্ছে, আর ওটা যাচ্ছে কোনো উপরে উঠলেও হয় না উঠলেও হয়, এরকম করে উঠে যাচ্ছে এইটা। এবং আমি বললাম যে আমাদের দেশের উন্নয়নের কারণ এটা, সময়ের সাথে সাথে দেশ এগিয়ে যাচ্ছে, কোন মধ্যে উঠছে, আর এটা বাংলাদেশের উন্নয়নের কাজ সাহিত্য উঠে যাচ্ছে। এদের মধ্যে কোনটা জোরে কোনটা দ্রুত? আমি যদি দ্রুত কথা চিন্তা করি অবশ্যই এটা হচ্ছে দ্রুত। এবং ম্যাথমেটিক্স বলে, ম্যাথমেটিক্স জাস্ট বলে যে ওকে এটা ঢাল বেশি, এটা ঢাল কম, মানে এটা কম দ্রুত ওঠে, এটা বেশি দ্রুত ওঠে। এবং যখন ইকুয়েশনটা এইরকম, যখন আমরা দেখি যে ফাংশনটা এইরকম, তখন আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে দেশ কি উপরের দিকে উঠছে নিচের দিকে নামছে। এই যে নেমে যাওয়া, তখন আমরা বলি যে এটা ঢালটা হচ্ছে নেগেটিভ, ঢাল ঋণাত্মক, নিচের দিকে নেমে যাচ্ছে। আর এরকম ভাবে যদি ওঠে তখন বলি ঢালটা ধনাত্মক, ওকে মানে ভালো, ধীরে ধীরে পজিটিভ, জিনিসটা পজিটিভ হচ্ছে, ভালো হচ্ছে। এটা ঋণাত্মক মানে নেমে যাচ্ছে নিচের দিকে। এই ফার্স্ট বেসিক আইডিয়াটা হচ্ছে এতটুকু। এবং আমি যদি জিজ্ঞেস করি যে কোনটা বেশি দ্রুত নেমে যাচ্ছে, একটা নামছে এইভাবে আর নামছে এইভাবে, কোনটা বেশি দ্রুত নেমে যাচ্ছে? অবশ্যই নিচেরটা। আমি মানে এটা চিন্তা করতে একটা বাচ্চাকে গোড়ার ফেলাতে দিবা, এখানে আস্তে করে বসে দিবা, সে নামবে, যখন এদিকে নামবে আস্তে আস্তে নামবে, আর এখানে যদি ছেড়ে দাও তাহলে শেষ। আচ্ছা, সুতরাং আমরা বুঝতে পারছি যে নিচেরটা তার নেমে যাওয়ার গতিটাও বেশি, অর্থাৎ এইটা বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ। তাহলে আমরা এখন পর্যন্ত ঢালের কিছু কিছু আইডিয়া দেখলাম যে ওকে কোনটা বেশি দ্রুত কোনটা বেশি আস্তে। এখন এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে চিন্তা করতে পারি? তখন আমরা যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে ওকে x এর মান 1 বাড়ালে y যতটুকু বাড়ে, x এর মান মানে ভুজের মান 1 বাড়ালে 1 একক বাড়ালে y যতটুকু বাড়ে, এটাই আসলে ঢাল। মানে কি? ধরা যাক এই পয়েন্ট ছিল, এই পয়েন্টের নাম হচ্ছে 2 3, আর পাশে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে 4 9। তো আমরা খেয়াল করি এখানে x এর ভ্যালু কতটুকু বেড়েছে, ভুজের মান কতটুকু বেড়েছে? 2 থেকে 4 হওয়া মানে 2 বেড়েছে। আর এখানে কোটির মানটা কতটুকু বেড়েছে? 3 থেকে 9 হওয়া মানে 6 বেড়েছে। তাহলে আমরা নরমালি এখান থেকে বলতে পারলাম যে ওকে x এর মান 2 বাড়ালে এখানে y বাড়ে কতটুকু? 6। তার মানে x এর মান যদি আপনি 1 বাড়াই তাহলে y বাড়বে 6/2 মানে হচ্ছে 3। এই তিনটাকে আমরা বলি এই সরলরেখার ঢাল। ঢাল জাস্ট এতটুকু জিনিস, x এর মান 1 একক বাড়ালে y যতটুকু বাড়ে ওইটাই ঢাল। ঢাল জাস্ট এতটুকু কথা। এখন এখান থেকে আমরা এখন আরো ভালো করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি জিনিসটাকে কিভাবে, যে ওকে এই পয়েন্টটা যদি হয় x y, এই পয়েন্টটার আমি হয়তো নাম দিলাম যে ওকে ঠিক আছে এই পয়েন্টের নাম দিলাম x1, না এই পয়েন্টের নাম দিই x2 y2, এটা x1 y1। তাহলে আমি এখন বললাম যে x এর মান কতটুকু বেড়েছে? x এর মান বেড়েছে আসলে x1 x2। y এর মান কতটুকু বেড়েছে? y1 y2। x এর মান x1 x2 পরিমাণে বাড়লে y বেড়ে যায় y1 y2। তাহলে x এর মান 1 একক বাড়লে y বাড়বে y1 y2 বাই x1 x2। এটাই কি জিনিস? এটাই হচ্ছে সরলরেখাটা ঢাল। বা ধরা যাক আমি এই x1 x2 যেটা সেটাকে del x নাম দিলাম, যে এখান থেকে এতটুকু হচ্ছে del x আর এতটুকু হচ্ছে del y। তাহলে ঢাল আসলে কতটুকু হবে? del y বাই del x, y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। এবং এটা দেখার পরে ম্যাথমেটিশিয়ানদের মাথায় আইডিয়া আসলো আই x এর মান del y বাড়লে y বাড়ে del x এর মান del x বাড়লে y বাড়ে del y, তার মানে x এর মান 1 বাড়লে y বাড়ে del y বাই del x। তাহলে del y বাই del x হচ্ছে ঢাল আসলে। এবং তখন তারা দেখলেন এই ত্রিভুজের মধ্যে এটা তো লম্ব আর এটা হচ্ছে ভূমি, তার মানে এটাকে অ্যাঙ্গেল যদি থিটা ধরা যায় তাহলে মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা তো tan থিটা। তখন তারা সংজ্ঞা দিলেন যে ওকে del y বাই del x এটা হচ্ছে tan থিটা, এবং এটা যদি থিটা হয় তখন এটাও থিটা। এবং তারা বললেন যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাই হচ্ছে ঢাল। তাহলে
এইটা হচ্ছে ঢালের আসলে বেসিক সেন্সটা। আমরা যদি আগে এটা জেনে বসে থাকি যে এটা হচ্ছে ঢাল, তাহলে মেইন জিনিসগুলো আসলে বোঝা যাবে না। তার মানে এখানে একটা পরিবর্তনের ব্যাপার আছে, রেট অফ চেঞ্জের ব্যাপার আছে। রেট অফ চেঞ্জের ব্যাপারটাই আসলে ঢালের সবচেয়ে বড় কনসেপ্ট। ঢালের কনসেপ্টটা যখন আমরা জেনেছি তখন সরলরেখার সমীকরণ যেগুলো আছে সেই সমীকরণগুলো খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। যেমন আমাদের খুব কমন কিছু সমীকরণ নিয়ে আমরা এখন প্রমাণ করার চেষ্টা করি। ধরো যে একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার y অক্ষের ছেদাংশটুকু আমরা জানি, y অক্ষের ছেদাংশ হচ্ছে c, y অক্ষের ছেদাংশটুকু আমরা জানি এবং জানি m। যখন এটা সরলরেখার সমীকরণ বের করতে হয় তখন একটা চলমান বিন্দু নিয়ে অবশ্যই কাজ করতে হয়। শুধু সরলরেখায় না, আসলে যে কোনো কিছু সমীকরণ যখন আমরা বের করব, বৃত্ত হোক, কণিক হোক, যাই কিছু হোক না কেন, সবসময় pxy এটা একটা চলমান বিন্দু নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই pxy বিন্দুটা রিপ্রেজেন্ট করে এই সরলরেখার উপরস্থ সমস্ত বিন্দুকে, সে রিপ্রেজেন্ট করতেছে। এখন pxy থেকে আমরা লম্ব টানলাম x অক্ষের উপরে। এবার বোঝা যাবে x আর y এর পরিচয় কি। x হচ্ছে এতটুকু এবং y হচ্ছে এই অংশটুকু। x হচ্ছে ভুজ, y হচ্ছে এই পয়েন্টটার কোটি। তো এখন আমি যদি c এই যে যেখান থেকে ছেদ করেছে y অক্ষকে, সেই পয়েন্টটা থেকে আমি যদি এখানে আরেকটা লম্ব টানি, তাহলে এবার খেয়াল করা যাবে এটা x হলে এটা হবে x, এবং পুরোটা যদি y হয় তাহলে এই অংশটুকু কত হবে? পুরোটা y থেকে এই অংশটুকু হচ্ছে c বাদ, তার মানে একটু হচ্ছে y - c। তো এবার আমরা ঢালের নিয়ম একটু আগে শিখেছি। ঢালের ফর্মুলাটা কি ছিল? ঢাল হচ্ছে কি y এর সাথে সাথে মানে x এর সাথে সাথে কিভাবে y চেঞ্জ হচ্ছে সেটা, তার মানে কোটির অন্তর বাই ভুজের অন্তর। তাহলে ঢাল হবে, এখান থেকে সরাসরি বলে দেওয়া যায় এইটুকু বাই এই অংশটুকু, এই হচ্ছে জাস্ট ঢাল y - c বাই x। এরকম যে কোনো কিছু যদি আমি সরলরেখায় আঁকি, সরলরেখার উপরে যে কোনো জায়গায়, তার ঢাল হবে জাস্ট এই অংশটুকু বাই এই অংশটুকু। এটা সবসময় কাজে লাগবে এবং মাথার মধ্যে ভালো করে খেয়াল করে রাখি যে ঢাল হচ্ছে জাস্ট যে কোনো সরলরেখার যে কোনো একটা জায়গায় আমি যদি এটা লম্ব টানি আর এখান থেকে যেখান থেকে খুশি এর উপর আরেকটা লম্ব টানি, তাহলে ঢাল হবে এই অংশটুকু বাই এই অংশটুকু, y এর চেঞ্জ বাই x এর চেঞ্জ। তাহলে এখন এখান থেকে আমরা ঢাল পাচ্ছি y - c বাই x, এবং আমরা জানি এখান থেকে গুণ করে দিলে পাওয়া যাবে y - c mx বা y mx c। আমাদের খুবই পরিচিত একটা ইকুয়েশনের ফর্ম। এটা প্রমাণের জন্য আমাদের কিছু জানতে হয় না, জাস্ট ঢাল ব্যাপারটা জানলেই চলে। এবার আমরা এই একই জিনিস আমরা আরো খেয়াল করি যে আসলে ঢাল জানলে যে কোনো কিছুই আসলে খুব সহজে প্রমাণ করে ফেলা যায়। একটু বলে ফেলি যে একটা সরলরেখার সমীকরণ যখন জানতে হয় সব সময় দুইটা করে জিনিস আমাদেরকে দেওয়া থাকতেই হবে। যেমন একটু আগে যে সমীকরণটা আমরা বের করেছি সেখানে m এবং c এই দুটো জিনিস দেওয়া ছিল। যদি m দেওয়া থাকে এবং একটা পয়েন্ট x1 y1 দেওয়া থাকে, তখন আমরা কিভাবে বের করতে পারি? ফর্মুলা হয়তো অনেকের জানা আছে, এখন আমরা দ্রুত একবার দেখে ফেলি যে আসলে জিনিসটা কি। খুব সিম্পল একটা ব্যাপার। ওকে, আমরা তার ঢাল জানি m এবং এর উপরে একটা পয়েন্ট অলরেডি জানি, সেটা হচ্ছে x1 y1। আমরা যেটা করব সরলরেখার সমীকরণ বের করতে গেলে pxy এটাকে তো লাগেই। তো এখন আমরা এখান থেকে এর উপরে লম্বটা নিই, তাহলে একটুকু হবে x এবং একটুকু হবে y, আর এই জায়গা থেকে একটা লম্বটা নিই, তাহলে একটুকু হবে x1 একটুকু হচ্ছে y1, এবং এই পয়েন্ট থেকে এখানে একটা লম্বটা নিই। এবার জাস্ট একটু খেয়াল করি, অবশ্যই এখানকার যে ঢালটা হবে সেই ঢাল হবে এতটুকু বাই এতটুকু, একটু আগে আমরা বলে এসেছি। তাহলে কত হবে? এখন আমরা খেয়াল করি, পুরোটা হচ্ছে y থেকে একটুকু হচ্ছে y1 বাদ, তাহলে এটা হচ্ছে y - y1, পুরোটা হচ্ছে x, তার থেকে x1 বাদ, এটুকু হচ্ছে x - x1। তাহলে আমাদের ঢাল হবে y - y1 বাই x - x1। অতএব y - y1 m * x - x1। এটা কোনো মহান ফর্মুলা না যেটা মুখস্থ করে রাখতে হবে, এটা খুব সিম্পল কথা যে ওকে ঢাল হচ্ছে x এর পরিবর্তন বাই y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন। এটা কিন্তু সরাসরি আমরা সমীকরণ দেখেই বলে দিতে পারছি, এই চেহারাটা দেখেই বলে দেওয়া যাচ্ছে। ওকে, এখন যদি আমাদের সামনে দেওয়া থাকতো দুইটা বিন্দু, কিরকম বিন্দু? x1 y1, একটা সরলরেখার উপরে দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2। অবশ্যই সরলরেখার সমীকরণ জানতে হলে দুইটা করে জিনিস সবসময় জানা থাকতেই হবে। এই অবস্থায় আমরা লক্ষ্য করি এখন আমাদের সামনে ঢাল নাই, দুইটা পয়েন্ট দেওয়া আছে। কি কি পয়েন্ট? একটা হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2। তো আমাদের সামনে সবসময় আমাদের সাথী pxy তো থাকবে। তাহলে এখন আমরা জাস্ট খেয়াল করি, সরলরেখার ঢাল তো সব জায়গাতেই সেমই। তাহলে আমি যদি এইখান থেকে ঢাল বের করি তাহলে ঢালের মান যা হবে, এখান থেকে ঢাল বের করলেও ঢালের মান কিন্তু একই আসবে। তো এখান থেকে যদি ঢাল বের করা যায় তাহলে খেয়াল করি, একটু আগে আমরা করেছি, এটা হয় y - y1 আর একটু অংশ আছে x - x1, পুরোটা x, তার থেকে x1 বাদ x - x1, পুরোটা y, তার থেকে y1 বাদ y - y1। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে একটু হবে y1 - y2 এবং একটু হবে x1 - x2। তাহলে এখান থেকে ঢাল বের করলে পাওয়া যাবে y - y1 বাই x - x1
আর যদি এই পাশ থেকে ঢাল বের করি তাহলে পাওয়া যাবে y1 y2 x1 x2, বা আমরা সমীকরণটা পাচ্ছি এটা y y1 y2 x x1 x1 x2। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এবং আরেকটা ইকুয়েশন আমরা জানি, সেটা খুব দ্রুত প্রুফ করে ফেলা যায়, এবং আমরা জানি অলরেডি খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে ঢুকে যায়, সেটা হচ্ছে যে যখন সরলরেখা সমীকরণ বের করতে হবে তখন কিভাবে বের করতে হয়। আগে দেখতে হয় আমাদের কি কি জিনিস দেওয়া আছে। যেমন এখন যদি আমি বলি x অক্ষের ছেদাংশ a এবং y অক্ষের ছেদাংশ b দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হবে একটা বিন্দু ধরে নেওয়া, সেই বিন্দুটাকে আমরা নাম দেই pxy, এবং এরপরে আমরা চেষ্টা করব যে a আর b দিয়ে এই xy কে কিভাবে রিলেট করা যায়। এটি হচ্ছে আইডিয়া। যে কোনো সমীকরণ যখন আমরা বের করতে চাই তখন এগুলাই হচ্ছে আইডিয়া। আমরা একটা চলমান বিন্দু ধরে নেব এবং যেই শর্তগুলো দেওয়া আছে, যেই তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো কিভাবে এর সাথে রিলেট করা যায়। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করি যে ওকে p থেকে এর উপর একটা লম্ব টানলাম, এখানে এর উপর একটা লম্ব টেনে দিলাম, তাহলে এটার নাম অবশ্যই এতটুকু হবে x নিঃসন্দেহে, কারণ এই পয়েন্টটাই হচ্ছে pxy, এতটুকু x এতটুকু হচ্ছে y, আর পুরোটা অলরেডি আমরা জানি এটুকু হচ্ছে a। তো এইবার একটু খেয়াল করা যাক, এটা ও বিন্দু হলে আমরা এই দুটোকে লাইন টেনে দিলাম। তাহলে এখন এই যে পুরো ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি a নাম দেই, এটাকে যদি b নাম দেই, এই ত্রিভুজ OAB এটা দুইটা খণ্ডে বিভক্ত। কিরকম? এই পার্টটা ত্রিভুজ OPA এবং ত্রিভুজ OPB, এই দুইটা পার্ট মিলে পুরো ত্রিভুজটা তৈরি। তো এখন ত্রিভুজ OAB যেটা, তার ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি a ইনটু উচ্চতা b ইকুয়াল টু এই OPA ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি হচ্ছে এখানে a আর উচ্চতা হচ্ছে y, হাফ ইনটু a ইনটু y। আর যদি এই পাশ থেকে চিন্তা করা যায়, এটাকে যদি ভূমি ধরা যায় OB কে, তখন এই OPB এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা খেয়াল করি ওর উচ্চতা কিন্তু এই পাশে x, তাহলে হাফ ইনটু b ইনটু x। সবাইকে যদি হাফ AB দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে এটা 1, এখানে থাকবে y বাই b, এখানে থাকবে x বাই a। এটাও আমাদের অনেক পরিচিত একটা ফর্ম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটাও সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্ম। তো আমরা যখন ফর্মুলা জেনে গেছি, এটা জানাটা আসলে বেশি ইম্পর্টেন্ট, তখন ইকুয়েশনগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না এখানে। আচ্ছা, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে সরলরেখার প্রবলেম যেগুলো আছে, খুব বেশি ঝামেলার প্রবলেমে আমরা যাব না, এই কারণে যে এখানে কনসেপচুয়াল জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা সরলরেখার মধ্যবর্তী কোণ নিয়ে একটু চিন্তা করতে পারি। দুইটা সরলরেখার মধ্যবর্তী যখন কোণ নিয়ে চিন্তা করতে বলা হয়, আমরা জানি আগে ঢালটা বের করে নিতে হয়। ধরা যাক দেওয়া আছে 2x + 3y + 5 = 0, এবং আরেকটা দেওয়া আছে 4x + 5y - 9 = 0। আমরা এই যে দুটো সরলরেখা দেখতে পাচ্ছি, 2x + 3y + 5 = 0 এবং 4x + 5y - 9 = 0, এই দুটো সরলরেখার মধ্যে অ্যাঙ্গেল কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তো এর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানটা ঢাল আগে বের করে নিই। আমরা জানি সরলরেখার ঢাল সমীকরণ থেকে বের করার নিয়ম হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, মানে হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, এবং এখানে ঢাল হবে -x এর সহগ বাই y এর সহগ। তো এখানে এর পরে ঢাল বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেটা এরকম দেখতে, যে tan θ = +- m1 - m2 / 1 + m1 m2। এই সরলরেখাটা, এই যে সমীকরণটা বা এই ইকুয়েশনটা, এটা যেখান থেকে আসে, এটা যদি আমরা ফিল করতে পারি, এটা যদি জানি, তাহলে আসলে এই ইকুয়েশনটা লেখার দরকারই হয় না। এটা ছাড়া অনেক বেশি সোজা করে, অনেক বেশি সোজাভাবে এদের অ্যাঙ্গেলটা বের করে ফেলা যায়। অ্যাঙ্গেলটা আসলে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ফর্মুলাটা কি রকম। এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা হয়তো এরকম দেখতে, এবং এই যে সরলরেখাটা, তার সরলরেখার এটা ঢাল আরো বেশি এবং বেশি নেগেটিভ, তাহলে এটা ঢালটা হয়তো এরকম হতে পারে। আমরা এটা আন্দাজ করে আঁকার চেষ্টা করলাম। তো এখন আমরা এই যে অ্যাঙ্গেলটা, এটাকে নাম দিলাম θ1, আর এই যে অ্যাঙ্গেলটা, এটা নাম দিলাম ধরা যাক এটা m1, এটাকে m2 বলি, এটা হচ্ছে θ2। তাহলে এখন জাস্ট একটু ভালো করে বলুন যে ব্যাপারটা আসলে কি হচ্ছে।
এই যে ত্রিভুজটুকু, ছোট্ট একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, আমরা একটা ফর্মুলা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। তাহলে এই যে অ্যাঙ্গেলটুকু দেখতে পাচ্ছি, ছোট্ট অ্যাঙ্গেলটা থিটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো থিটা 1 আর এটা থিটা 2, এবং এটা থিটা হলে অবশ্যই থিটা 1 ইকুয়াল টু থিটা 2 প্লাস থিটা। এবং যখন এইটুকু জানি তখন বলতে পারি থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে থিটা 1 থেকে থিটা 2 বাদ দিলেই আসলে থিটা পাওয়া যায়। এখন থিটা 1 কত সেটা কিন্তু আমরা এমনি বলতে পারি, কারণ আমরা জানি যে tan থিটা 1 হচ্ছে আসলে m1। তাহলে আমি জাস্ট থিটা 1 এর পরিচয় যদি চাই, থিটা 1 এর পরিচয় হচ্ছে tan ইনভার্স m1 এবং এটা হচ্ছে tan ইনভার্স m2। তার মানে থিটার মান হচ্ছে আসলে tan ইনভার্স m1 মাইনাস tan ইনভার্স m2। আমরা যদি মাঝখানকার সূক্ষ্মকোণটুকু পেতে চাই, আবার বলছি আমি যদি দুইটা সরলরেখার মাঝখানকার সূক্ষ্মকোণটা পেতে চাই, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। আবার আমি লিখছি এখন, যেমন এখান থেকে এক্সাক্ট ভ্যালুটা আমরা যেটা পাবো সেটা লিখে ফেলি আগে। এই দুটার মধ্যে যেটা বড়, -2/3 থেকে -4/5, এটা ছোট। মানে আমরা যদি টোটাল নেগেটিভ চিহ্ন টিহ্ন সবকিছু মিলায় চিন্তা করি আসলে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হবে tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল। এটা দিলে আমরা সূক্ষ্মকোণটা পেয়ে যাব। যেমন এখানে অ্যানসারটা হবে tan ইনভার্স -2/3 মাইনাস tan ইনভার্স -4/5। একটা সরলরেখার ঢাল আছে তো 4 আর আছে 5, তখন অ্যানসার হবে tan ইনভার্স 5 মাইনাস tan ইনভার্স 4। এটা সরাসরি ঢাল দিয়ে দেবে আমাকে। আমার এই জন্য tan থিটা m1 মাইনাস m2 এরকম কোনো ক্যালকুলেশন করার আসলে কোনো দরকার নাই, ক্যালকুলেটর তো আছেই, সেই ক্যালকুলেশন তো আমাকে করতেই হবে। তখন ক্যালকুলেটরের উপরে আমরা এটা চাপাই দিই না কেন, এই tan ইনভার্স বড় ঢাল মাইনাস tan ইনভার্স ছোট ঢাল আমরা সরাসরি তার উপরে ফেলি, ওটা কত আসবে। যেমন tan ইনভার্স এটার মান দাঁড়াবে -38.66, আর tan ইনভার্স 2/3 যেটা tan ইনভার্স 2/3 এটা হচ্ছে -33.69, মোটামুটি 4.97 এরকম হয়তো আনসারটা পাওয়া যাবে। তো এটাই হচ্ছে এদের মাঝখানকার অ্যাক্টিভিটি অ্যাঙ্গেল। এবারে আমরা সরলরেখার মাঝখানকার কোণ যখন জেনে গেছি, এখন প্রায় দরকার হয় দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা। তখন আমরা কি কি কাজ করি, আবার একই সমীকরণ হয়তো আমরা আরেকটা সমীকরণে চিন্তা করি, ওকে 2x + 5y - 5 = 0, এবং আরটা আছে হয়তো 4x + 5y - 9 = 0। এই দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা বের করতে হবে, যেটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক এবং মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। এখানে প্রমাণ ছাড়াই আমরা সিম্পল কিছু বিষয় বলে ফেলি, যে এই দুটি সরলরেখা যদি দেওয়া থাকে, এরকম দুইটা সরলরেখা সমীকরণ, তখন এদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করতে গেলে আমরা প্রথমে a1a2 + b1b2 টা বের করে নিই। মানে কি, মানে হচ্ছে a1x + a2y a1x + b1y + c1 = 0, এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিয়েছি, এবং আরেকটা সমীকরণ ধরে নিয়েছি a2x + b2y + c2 = 0। এরকম দুটো সমীকরণ আমাদের সামনে আছে। তো এখন a1a2 + b1b2 মানে কি হবে, 4 × 2 = 8 প্লাস 3 × 5 = 15, এটার মান হচ্ছে 23। a1a2 + b1b2 এই জিনিসটা আগে বের করে নিতে হবে, এটার চিহ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যে চিহ্নটা আমরা অলরেডি পেয়েছি, এটা চিহ্ন হচ্ছে পজিটিভ, এটা গ্রেটার দ্যান 0। এটা যদি পজিটিভ হয়, এইটার যে চিহ্ন থাকবে
সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। a1 a2 প্লাস b1 b2 যেই চিহ্ন সেটা নিলে পাওয়া যাবে স্থূল কোণ। তাই আর কিচ্ছু বুঝি নাই, অপেক্ষা করো কি বোঝাচ্ছি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা যখনই ইকুয়েশন নিয়ে কাজ করি, যখনই বলা হয় সমদ্বিখণ্ডক বের করো, তখন আমাদের আইডিয়াটা কি, আমরা কি কাজ করি, আমাদের মেইন আইডিয়া হচ্ছে যেটা একেবারে বেসিক যে আইডিয়াটা, সেটা হচ্ছে আমরা একটা বিন্দু থেকে সরলরেখা দুইটার উপরে লম্ব আঁকি এবং বলি যে লম্ব দূরত্বটা সমান। কেন? কারণ আমরা জানি যে সমদ্বিখণ্ডকের উপর যে কোনো পয়েন্ট থেকে লম্ব দূরত্ব সবসময় সমান হয়। তখন এই পয়েন্টটাকে আমরা নাম দেই pxy, ওই যে চলমান বিন্দু আমরা বলেছিলাম যে কোনো সমীকরণ বের করতে গেলে চলমান বিন্দু দরকার হয়। এই pxy বিন্দু থেকে আমরা যে দুইটা সমীকরণ নিয়েছি a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0, এই পয়েন্টটা সরলরেখার কোন পাশে অবস্থিত এটা আমরা জানি না। এই কারণে প্লাস মাইনাসের ঝামেলা আসে। আমরা বলেছিলাম যে সরলরেখার এক যে কোনো একই পাশের দুইটা বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি তখন দুইটাই পজিটিভ আসবে বা দুইটাই একই চিহ্ন বিশিষ্ট আসবে, দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ। এবং উল্টা পাশের দুইটা বিন্দু নিয়ে কাজ করলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসে। তো সেই ব্যাপারটা এখানে একটা ঝামেলা তৈরি করে, ফলে প্লাস মাইনাসের ঝামেলাটা এখানে তৈরি হয়। তো এই বিন্দু থেকে এর উপরে যদি আমি লম্ব দূরত্ব বের করি, সেটা কত আসবে? সেটা আসবে a1x + b1y + c1 √a1² + b1² এবং ওই পয়েন্টটাই যদি আরেকটা জায়গায় আমি বসাই তাহলে পাওয়া যাবে a2x + b2y + c2 √a2² + b2²। যেহেতু আমরা জানি না এটা কোন পাশে অবস্থিত, সুতরাং এখানে প্লাস মাইনাস চিহ্নের ব্যাপারটা আসে এবং প্লাস নিলে একটা সমীকরণ পাওয়া যাবে, মাইনাস নিলে আরেকটা সমীকরণ পাওয়া যাবে। এটাও এখান থেকে দেখা যায় যে হ্যাঁ, দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তখন এদের সমদ্বিখণ্ডক আসলে দুইটা থাকে, একটা ওইটা আর একটা হচ্ছে এই ডট ডট দেওয়া বিন্দুটা। সুতরাং দুইটা সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, একটা প্লাস নিলে একটা মাইনাস নিলে। তো আমরা যখনই এরকম কিছু দেওয়া আছে তাহলে আমরা সেটা নিয়ে কাজ করি একটু। তাহলে নরমালি আমরা কি বলবো? 2x + 5y - 5 √2² + 3² = প্লাস মাইনাস যে ইকুয়েশনটা দেওয়া আছে 4x + 5y - 9 √4² + 5²। এইখানে একটা চিহ্ন আছে প্লাস আর একটা মাইনাস। এবার এখানে আমরা খেয়াল করি যে a1 a2 + b1 b2 যেই চিহ্নের সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূলকোণ। এখানে আমরা কি চিহ্ন পেয়েছিলাম? 23, সেটা পজিটিভ নেগেটিভ? পজিটিভ মানে প্লাস, তাহলে আমি এখানে প্লাস দিলে পাবো স্থূলকোণ। আর আমি যদি মাইনাস নেই তাহলে পাবো সূক্ষ্মকোণ। আর এখানে আমরা কি চেয়েছিলাম? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখানে মাইনাস দিতে হবে। যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক চাই তাহলে প্লাস দিতে হবে। এখন যদি এরকম আসতো, যদি এটার মান আসতো নেগেটিভ, তখন নেগেটিভ নিলে পাওয়া যেত স্থূলকোণ। এটা যে চিহ্ন সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূলকোণ। এটা মাথার মধ্যে রাখতে চলবে। আচ্ছা, এবারে আমরা মূলবিন্দুধারী কোণের কথা চিন্তা করি। আমরা a1 b1 নিয়ে কাজ করেছি, a2 b2 নিয়ে কাজ করেছি, যাকে নিয়ে কাজ করি নাই সে হচ্ছে এই পাশের অংশটুকু c। এই যে c এর পার্টটুকু আছে, এটা c1 এটা c2, এদেরকে নিয়ে বোঝা যায় যেটা কি মূলবিন্দুধারী কোণ সমদ্বিখণ্ডক নাকি না। তো সেটা বোঝার জন্য যেটা করি আমরা দেখি যে c1 ও c2 একই চিহ্ন বিশিষ্ট হলে সেটা পাওয়া যাবে প্লাস নিলে পাওয়া যাবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। c1 এবং c2 যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তখন প্লাস দিলে আসলে পাওয়া যাবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। মানে কি, যে এখানে আমরা একটু আগে যা করেছিলাম, এখানে প্লাস মাইনাস দিয়েছিল, সেখানে প্লাসটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা -5 এটা -9, দুইটার চিহ্নই একই। চিহ্ন একই হলে আমরা প্লাস দিলে পাবো মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক মানে কি? মানে হচ্ছে দুইটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করেছে, পুরো জায়গাটা আমাদের চারটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ হচ্ছে এই অংশটুকু, আর একটা ভাগ হচ্ছে এই অংশটুকু, একটা পার্ট হচ্ছে এইটার ওই পাশের অংশটুকু, আর একটা এইটার এই পাশের অংশটুকু। টোটাল চারটা ভাগে টোটাল জিনিসটা ভাগ হয়ে গেছে। এই চারটা ভাগের মধ্যে কোন ভাগটার মাঝখানে মূল বিন্দুটা রয়েছে? এই যে ভাগটা, এই ভাগের মাঝখানে মূল বিন্দু রয়েছে, আমরা তখন বলি এই কোণটাকে বলি আমরা মূলবিন্দুধারী কোণ। মানে মূল বিন্দুকে ধারণ করে আছে যেই কোণটা, মূল বিন্দুকে যেই কোণটা ধারণ করে আছে। মোট চারটা কোণ এখানে দেখতে পাচ্ছি, তার মধ্যে যেই কোণটা মূল বিন্দুকে ধারণ করে আছে তাকে বলে মূলবিন্দুধারী কোণ। আর সেই কোণের যে সমদ্বিখণ্ডকটা, এই যে ডট 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 রেখাটা, এই সমদ্বিখণ্ডকটাই আমাদেরকে এখানে বের করতে বলেছে। এটাকে বলে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। তো
কেন এটা নিলে পাওয়া যায় সেটা খুব সুন্দর ব্যাখ্যা করা যেতে পারে। যে আসলে এই যে দুইটা সরলরেখা আমরা দেখতে পাচ্ছি, এই যে C1 এবং C2 যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তখন আসলে প্লাস দিলে পাওয়া যাবে মূলবিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ড। এই ব্যাপারটা ব্যাখ্যা করা যায়। এটা ব্যাখ্যা করা একটু সোজা যে আসলে আমরা কেন a1x + b1y + c1 a1 স্কয়ার + b1 স্কয়ার প্লাস মাইনাস a2x + b2y + c2, এই প্লাস মাইনাস ব্যাপারটা নেওয়া, এই জিনিসটাকে আরেকটু বোঝা যায়। আমরা একটু আগে দেখেছিলাম যে এই সরলরেখাটা চিন্তা করে যে ওকে আমার যে কোনো এক পাশে সবগুলোই পজিটিভ, যে কোনো আরেক পাশে সবগুলো বিন্দু নেগেটিভ, পুরো এই দুনিয়াটাকে এই যে পুরো গ্রাফ পেপার, সেই গ্রাফ পেপারটাকে এরা দুজন মিলে টোটাল 4টা ভাগে ভাগ করে ফেলেছে। আমরা প্রথমে চিন্তা করি এইটার কথা, এই যে দেখতে পাচ্ছি যেটা ঢালটা নেগেটিভ, আসলে তার কথা আমরা চিন্তা করি। তার উপরের সমগুলো পয়েন্টই প্লাস, মানে হচ্ছে এর উপরের সমস্ত পয়েন্ট যেগুলো আছে সেগুলো সবই প্লাস হয়। তার মানে এটাও এখানেও প্লাস, এখানেও প্লাস, আর এখানে মাইনাস, এদিকে মাইনাস। এর উপরে সবই প্লাস, নিচে সবই মাইনাস, এখানেও সবকিছু মাইনাস। এখন যদি আমি এইটার কথা চিন্তা করি, এই যে যাকে আমি ঢেউ ঢেউ করে লিখলাম, তারও উপরে সব প্লাস, নিচে নেগেটিভ। তার মানে তার কথা চিন্তা করলে প্লাস, এটার দিকেও প্লাস, এর জন্য নিচে মাইনাস, এখানে মাইনাস। আমরা একটু খেয়াল করি এই যে জায়গাগুলো আমি বললাম, প্রথমটা হচ্ছে এই রেখার জন্য, আর দ্বিতীয় চিহ্নটা হচ্ছে ওই রেখার জন্য। যেমন এখানে প্লাস মাইনাস মানে কি, এই রেখার উপরে আছে তাই প্লাস, এই রেখার নিচে আছে তাই মাইনাস। এর উপরে খেয়াল করি, এটা এর উপরে এটার উপরে দুইটাই প্লাস, এটা এর উপরে এটা নিচে, এই কারণে একটা প্লাস একটা মাইনাস, আর এটা দুইটারই নিচে, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস। তার মানে সমস্ত বিন্দুকে এরা এরকম 4টা জায়গায় ভাগ করেছে, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। যখন আমরা এইখানকার কোনো বিন্দু নিয়ে চিন্তা করব, বিন্দুটা যদি এখানে অবস্থিত হয়, তখন এখান থেকে এর লম্ব দূরত্ব আর এখান থেকে এর লম্ব দূরত্ব যখন আমরা বের করছি, তখন লম্ব দূরত্ব বের করার সময় যেহেতু এদের দুজনের মান সেম, লম্ব দূরত্ব সমান হতে গেলে আমরা চিহ্ন নিয়ে তখন কাজ করি কিভাবে, এটা কিন্তু এখানে বসালে সেই চিহ্নটা তখন আসবে নিচের দিকে, সো নেগেটিভ আসবে। এটার জন্য আসবে নেগেটিভ, এটার জন্য আসবে পজিটিভ। তার মানে আমি তখন আর মেইন ভিতরের জিনিসটা এতটুকুই, তখন আমি যেটা পাচ্ছি তখন পাবো মাইনাস নিলে। অর্থাৎ এই এলাকায় যখন আমি আছি তখন মাইনাস নিলে পাওয়া যাবে এখানকার সমদ্বিখণ্ড। আবার এটার জন্য তাই আসলে, কারণ তখন এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস। তার মানে আমি যদি মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিই, এটা মাইনাস আসবে। অর্থাৎ এই যে এই এলাকার সমস্ত বিন্দুর জন্য আমি যদি লম্ব দূরত্ব নিয়ে কাজ করতে চাই, তখন সবাই আসবে মাইনাস নিয়ে। তার মানে এই যে সরলরেখাটা আমরা তৈরি করলাম, যেটা এখানকার সমদ্বিখণ্ড, সেটা পাওয়া যাবে আসলে মাইনাস নিলে পাওয়া যাবে এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ড। এবং এখানে অন্য যেটা আছে সেটা অবশ্যই প্লাস নিলে পাওয়া যাবে। তার মানেটা কি দাঁড়ালো সেটা আমরা একটু বলার চেষ্টা করি। আমি দেখলাম যে পুরো জায়গাটা মোট 4টা ভাগে ভাগ হয়েছে। সেই 4টা ভাগ কিরকম, আমি একটু সামারাইজ করার চেষ্টা করি কি কি বললাম সেগুলো। মোট 4টা ভাগে ভাগ হয়েছে, যার মধ্যে একটা পার্ট হচ্ছে দুইটাই মাইনাস, একটা পার্টে একটা প্লাস একটা মাইনাস, এখানে এটা প্লাস এটা মাইনাস, এবং এখানে দুইটাই প্লাস। তো এদের যে সমদ্বিখণ্ডগুলো আছে, এই সমদ্বিখণ্ডগুলো পাওয়া যাবে যেখানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, সেখানে প্লাস নিলে আসলে পাওয়া যাবে সমদ্বিখণ্ডটা, এবং যেখানে প্লাস মাইনাস এরকম আকৃতির, সেখানে মাইনাস নিলে পাওয়া যাবে সমদ্বিখণ্ডটা। যখন মূল বিন্দু নিয়ে আমরা কাজ করছি, মূল বিন্দু যদি এই পয়েন্টের উপর বসানো যায়, বসালে কি থাকে, শুধুমাত্র সি এর পার্টটাই থাকে, এই যে এটা 0 হয়ে যায়। তার মানে এটা মাইনাস এবং এটাও মাইনাস, দুইটা মাইনাস কোথায় আছে, এইখানে। তার মানে মূল বিন্দু থাকবে তখন এরকম একটা অবস্থানে, এবং মূল বিন্দু যদি তখন এরকম অবস্থানে থাকে, তাহলে আমরা কি প্লাস নেব নাকি মাইনাস নেব? আমরা প্লাস নিলে তখন পাবো পরের সমদ্বিখণ্ড। অর্থাৎ যদি একই চিহ্ন হয়, মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস, তখন আমরা প্লাস নিলে পাবো সমদ্বিখণ্ডটা। আর যদি
প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয়, উল্টো চিহ্ন হয়, তখন মাইনাস দিলে পাওয়া যাবে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডটা। মূলবিন্দু যেই জায়গাটায় আছে, যেই কোণটায় আছে, সেটাকে আমরা বলছি মূলবিন্দুধারী কোণ। এবার আমরা একটু সামনে আগাতে চাই। সরলরেখা থেকে এখন আমরা সামনে আগাবো। সরলরেখার মধ্যে আমরা সমান্তরাল কিছু দূরত্ব নিয়ে একটু কাজ করতে চাই। এগুলো প্রায় দরকার হয়। একটা পয়েন্ট দেওয়া আছে 2 4 হয়তো পয়েন্টটা, সেখান থেকে বললো যে আরেকটা সরলরেখা দেওয়া আছে 4x + 5y + 9 = 0। এই রেখাটা সমান্তরাল দিকে দূরত্ব কতটুকু হবে? এইখান থেকে এই রেখার দূরত্ব, আরেকটা রেখা দেওয়া থাকবে, হয়তো এটা আরেকটা রেখা, ওকে। এবারে একটু মাপ পরিমাপ করা যাক। একটি সরলরেখার ঢাল 5/2 এবং এটি 3 - 7/2 বিন্দু দিয়ে যায়, আর এপি হচ্ছে 13/2। তাহলে সরলরেখাটার উপরে পি বিন্দুর স্থানাঙ্ক কত? ব্যাপারটা কি রকম একটু দেখার চেষ্টা করা যাক। 3 7/2 মানে মোটামুটি 3.5 এরকম জায়গায়, আর তার ঢাল হচ্ছে 2.5। এরকম একটা সরলরেখা হয়তো তৈরি হবে। তো এখন এই পয়েন্টটা হচ্ছে এ, আমাদের দরকার পি বিন্দু, যেটা ডিসটেন্স হচ্ছে 7.5 না 6.5। পি বিন্দুটা কোথায় থাকবে? এখানে অথবা এখানে, আমরা দুইটা জায়গায় দেখতে পারি আসলে। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যার ঢাল হচ্ছে 5/2, তার মানে আমরা কিন্তু এখান থেকে অ্যাঙ্গেলটা জানি। তো আমাদের এই বিন্দুটা যদি বের করতে হয়, অলরেডি আমরা জানি যে এপি এর ডিসটেন্স হচ্ছে 13/2 এবং এইটুকু 13/2। তো ঢাল জানলে এখানে একটা মজার ব্যাপার আছে। আসলে ঢাল ব্যাপারটা কি রকম? ঢাল হচ্ছে 5/2, তার মানে হচ্ছে যে এখানে যে কোনো জায়গায় যদি x এর মান 5 বাড়ে, না x এর মান 2 বাড়ে, y বাড়বে 5। একটুকু 2 হলে একটুকু হবে 5। আচ্ছা, তখন একটুকু কত হবে? এই অংশটুকু, এই যে এই অতিভুজটুকু কত হবে? তখন অতিভুজটা নিশ্চয়ই হবে √5² + 2² মানে √29। এটা ক্লিয়ার সবার কাছে? এদিকে যদি 2 বাড়ে, ওদিকে 5 বাড়ে, তখন অতিভুজের মান হবে √29। ইনফ্যাক্ট এই আইডিয়াটুকু থাকলে কোন রকম cos sin কিছু ছাড়াই এই বিন্দুর স্থানাঙ্ক বের করে দেওয়া যায়। কিভাবে? আমরা এ বিন্দুর অবস্থান জানি। এ কত? এ হচ্ছে 3 - 7/2, এই পয়েন্টটা। তো আমরা অলরেডি জানি এটা হচ্ছে 13/2। এইটুকু 13/2 হলে এইটুকু আর এইটুকু কত হয় সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে এটা যখন 29, তখন এটা হয় 2, তখন এটা 13/2 হলে এটা কত হয়? একদম মানে কি বলে, ওই ঐকিক পদ্ধতিতে চিন্তা করা যায় যে √29 এর জন্য আসে 2, অতএব 1 এর জন্য আসবে 2 বার √29, অতএব 13/2 এর জন্য আসবে 2 বার √29। তার সঙ্গে 13/2, that means 13/2/29। এই একটুকুর মান হচ্ছে 13/2/29। আর এতটুকু আসবে √29 এর জন্য 5, এটা 5/29, সো 5 * 65/2√29। সুতরাং এখন আমরা জানি যে আসলে কি করতে হবে। এখন এইদিকে বাড়াতে হবে এই 13/29 পরিমাণে, আমরা পি এর স্থানাঙ্ক হবে 3 প্লাস এত, আর এটা হবে -7/2 প্লাস 65/2√29। বলে আছে এখানে আমাদের লেকচার শিটে আনসার কি হচ্ছে। আর এই যে পয়েন্টটা, মেইন আইডিয়াটা তোমরা লক্ষ্য করো। এই পয়েন্টটা ঠিক একইভাবে বের করে ফেলা যায়। এটা ঠিক একইভাবে হবে 13/2/29 এবং এটার ভ্যালু হবে
65/2√29, তার মানে এইটুকের মান হবে 3 মাইনাস 13/√29, এটা হবে -7/2 মাইনাস 65/2√29। আমরা এই ভ্যালুগুলো দেখব।